প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ। দেখছেন দেশ ভাবনা, এই মুহূর্তে বাংলাদেশ। আজ আমরা ভূ রাজনীতি এবং বাংলাদেশ এই বিষয়ে আলোচনা করব। আমাদের স্টুডিওতে দুইজন অতিথি আছেন, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন আলতাফ পারভেজ, সাংবাদিক ও গবেষক। বিশেষ করে আলতাফ পারভেজ দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস নিয়ে লেখালেখি করেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে রয়েছেন সরব হাসান, জ্যেষ্ঠ সাংবাদিক ও কলাম লেখক। আপনাকেও স্বাগত। আলতাফ পারভেজ, প্রথমে আমি যে বিষয়টা আলোচনা করতে চাই সেটা হলো আরসা। আপনি জানেন যে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি যে প্রধান আতাউল্লাহ ওরফে আবু আম্বার জুনুনি গ্রেপ্তার হয়েছেন। এই আরসা সম্পর্কে একটু ধারণা দেবেন আমাদের, এবং তারা আসলে কি করতে চেয়েছিল এবং এই গ্রেপ্তারের প্রভাবটা কি হতে পারে? আরসা আমার বিবেচনায় একটা খুবই রহস্যময় গেরিলা সংগঠন। প্রথমত এই কারণে রহস্যময় যে আরসার ইতিহাস জানতে আমাদের 2017-তে যেতে হবে। যে 2017 সালে যে রোহিঙ্গারা এখানে আরাকানে গণহত্যার শিকার হলো এবং এখানে পালিয়ে আসলো অনেকে, সেটা হলো আরসার একটা সামরিক অভিযানের পর এই ঘটনাটা ঘটেছে। এবং আরসাকে যদি সামরিক অভিযান মিয়ানমারের সামরিক বাহিনীর সীমান্ত ঘাটিগুলোর উপর, আউটপোস্টগুলোর উপর আরসা 3-4টা জায়গায় একসাথে হামলা করে। সেই হামলার প্রতিক্রিয়া হিসাবে বর্মার সেনাবাহিনী মিলিটারি রোহিঙ্গাদের উপর চড়াও হয় এবং গণহত্যার শিকার হয় রোহিঙ্গারা। তো আরসা কিন্তু এর আগে খুব বেশি আরসা সম্পর্কে জানা যায় না। দেখা গেল যে ওই 2017 অগাস্টের আগেই 1-2 মাস আগে থেকে ওরা হঠাৎ খুব অ্যাক্টিভ হলো। টুইটারে ওদের অনেক কিছু পাওয়া গেল এবং এরপর থেকে রোহিঙ্গা ইস্যু বাংলাদেশের দায় হয়ে গেল আর কি। তো এখন যে আতাউল্লাহকে গ্রেপ্তার হলেন বাংলাদেশে, এটা আমার ধারণা সেটা হলো, এবং আরাকানের সূত্রগুলো সেটাই বলছে, আরাকান আর্মি যখন আরাকানের বিভিন্ন জায়গায় তাদের দখল কায়েম করলো, মমডু এলাকায় আরসার অবস্থানগুলো তারা ধ্বংস করে দেয়। ফলে আতাউল্লাহ এবং তার সহযোগীরা ওই অঞ্চলে থাকতে পারেনি। সম্ভবত তারা পালিয়ে এসেছে, আসার পর বাংলাদেশ সরকার খুব সঙ্গত কারণে ওদেরকে ধরেছে। আরেকটা কারণ হতে পারে, এবং সম্ভবত সেটাও সত্য, যে আতাউল্লাহর হাতে বাংলাদেশের সরকারি কর্মকর্তারা মারা পড়েছিলেন একসময় চোরাগুপ্তাভাবে। তো বাংলাদেশ সরকারও তাকে খুঁজছিলেন। এইটাও একটা কারণ হতে পারে। তৃতীয় একটা কারণ হলো আরসার কারণে রোহিঙ্গাদের অহিংস যে রাজনৈতিক নেতৃত্ব সেটা বিকশিত হতে পারছিল না। যখনই রোহিঙ্গা শিবিরে বা সীমান্তের ওদিকেও রোহিঙ্গাদের মধ্যে যারাই মানুষকে অহিংসভাবে রাজনৈতিকভাবে সংঘবদ্ধ করতে গিয়েছে, তখনই আরসার হামলার শিকার হয়েছে, মারা পড়েছে অনেকে। আরসা রোহিঙ্গা শিবিরগুলোতেও অনেক চোরাগুপ্তা হামলা, ছিনতাই, খুন, এগুলোর সাথে তাদের সংশ্লিষ্টতার অভিযোগ আছে। এইসব কারণে ওনাকে আটক করার প্রয়োজন ছিল, খুঁজছিল অনেকে বাংলাদেশ সরকার। সেই সব মিলেই উনি আটক হয়েছেন আমি ধারণা করি। এবং আমি বলতে চাই যে ওনার আটক রোহিঙ্গাদের জন্য নেতিবাচক হবে না, ইতিবাচক হওয়ার সুযোগ আছে। এর ফলে রোহিঙ্গাদের মাঝে একটা রাজনৈতিক নেতৃত্ব বিকশিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে, যেটা এখন খুব দরকার রোহিঙ্গার সঙ্গে। বিশেষ করে যেহেতু আরসা একটা সশস্ত্র সংগঠন, তো সরব ভাই, এই যে আরসা যেটা বললেন আলতাফ পারভেজ, যে একটা রাজনৈতিক প্রক্রিয়া শুরু হতে পারে, যেহেতু ওরা একটা সশস্ত্র বাহিনী ছিল, কিন্তু একই সাথে আপনি এটা হতে পারে কিনা এই গ্রেপ্তারের মধ্য দিয়ে বাংলাদেশ আরাকান আর্মি একই সাথে মিয়ানমার কর্তৃপক্ষকে একটা ভালো বার্তা দিতে পারে কিনা, বা নেগোসিয়েশনে কোনো ইতিবাচক ভূমিকা রাখতে পারে কিনা? ধন্যবাদ এবং আলতাফ পারভেজকে শুভেচ্ছা। বিষয়টা হচ্ছে মিয়ানমার এবং বাংলাদেশের সম্পর্কটা কিন্তু খুব জটিল এবং ঐতিহাসিকভাবেই। শুধু যে রোহিঙ্গারা এখানে শরণার্থী হিসেবে আসছে, এর আগে থেকেই সম্পর্ক স্বাভাবিক ছিল না, ব্রিটিশ আমল থেকেই। এবং এই সংকটের পেছনে ব্রিটিশদের ভূমিকা আছে। প্রথমত একটা জাতিগোষ্ঠীকে মিয়ানমার সরকার স্বীকারই করছে না স্বাধীনতার পর থেকে। তাদের কিন্তু পূর্ণ নাগরিক স্বীকার করছে না, এটা সহ নাগরিক নাকি বলে, এটা মানে এক ধরনের রেসিডেন্স হিসাবে মেনে নিয়েছে। পরবর্তীকালে যেটি, এবং সামরিক শাসকরাই কিন্তু এটা করেছে মিয়ানমারের। বরং সুচির বাবা যখন ক্ষমতায় ছিলেন কয়েক মাস, তখন কিন্তু এদেরকে নিয়ে কাজ করার একটা তাদের উদ্যোগ ছিল। পরবর্তীকালে মিয়ানমার দেশটি এমন
আমি সেখানে যাওয়ার সৌভাগ্য হয়েছে, সৌভাগ্য বা দুর্ভাগ্য বলবো, যাওয়ার সুযোগ হয়েছে। যাওয়ার সুযোগ হয়েছে। দেশটার বিভিন্ন বহু জাতিগোষ্ঠী, 135টা জাতিগোষ্ঠী, এবং তার মধ্যে যুদ্ধে রত অনেকগুলো, শুধু এই যে আরাকান আর্মি লড়াই করছে সরকারের বিরুদ্ধে তা না, অনেকগুলো সান, তারপর চীন, নানা জনগোষ্ঠী, এবং এদের মধ্যে একটা সম্পর্ক আছে। এখন যে বিষয়টি হচ্ছে যে রোহিঙ্গার সমস্যাটি রোহিঙ্গার স্থানীয় সমস্যা, যে একটি জাতিগোষ্ঠীর অস্তিত্ব অস্বীকার করা। এখন আরসার যে রাজনৈতিক কার্যক্রম, সেটার সাথে একটা ইসলামী মৌলবাদীদের একটা সম্পর্ক আছে বলে এরকম বিশেষজ্ঞরা মনে করেন। এটি একটু ভয়ের ব্যাপার, যে একটা হচ্ছে যে তাদের বিরুদ্ধে যদি শক্ত অবস্থান বাংলাদেশ সরকার নিতে পারে, তাহলে আন্তর্জাতিক মহলকে এই বার্তাটা দেওয়া যাবে যে আমরা তাদের মানবিক কারণে সহায়তা করছি, এবং আমরা চাই না যে সেই সমস্যাটা মিয়ানমারের জন্য কোনো সমস্যা তৈরি হোক, সেটা আমরা চাই না, বরং মিয়ানমার আমাদের জন্য সমস্যা তৈরি করেছে। এখন এই সমস্যাটা কীভাবে সমাধান হবে? মিয়ানমারের সমস্যার প্রধান যে যারা বহিঃশক্তি, পশ্চিমা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন চীন এবং ভারত, চীন কোনোভাবেই চাইবে না যে মিয়ানমারের উপর তার যে কর্তৃত্ব বা হস্তক্ষেপ বা অর্থনৈতিক যে আধিপত্য, এটা খর্ব হোক। ভারত যেহেতু চীনের প্রতিবেশী, আবার একই সঙ্গে মিয়ানমারের প্রতিবেশী, সুতরাং ভারতের অবস্থানও ভারতও চাইছে না, যে কারণে এই যে পৃথিবীর বোধহয় অন্যতম নৃশংস কি বলে সামরিক জনতা, হ্যাঁ, কোনো রকম মানবাধিকার সেই দেশে নেই। তারপরও দুটি দেশই, ভারত তো গণতান্ত্রিক দেশ অন্তত তারা বলেন, তারা কিন্তু এই মিয়ানমার সরকারের সমস্ত অন্যায়কে মেনে নিয়েই দ্বিপক্ষীয় সম্পর্ক বরং আরও ভালো করার চেষ্টা করছে। চীন ধরে নিলাম যে তারা গণতান্ত্রিক দেশ না বলে মানবাধিকার এইসব বিষয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। এখন বাংলাদেশের জন্য যেটা করণীয়, যে আরসার নেতা গ্রেপ্তার হয়েছে হয়তো সম্প্রতি, কিন্তু এদের তৎপরতা কিন্তু বিভিন্ন সময় ছিল, বিভিন্ন নামে। এই তৎপরতা বাংলাদেশ কিন্তু বন্ধ করতে পারেনি, এবং এটি ভূ রাজনীতি, যখন দুটি পাশাপাশি দেশ, নানা রকম গোষ্ঠী, নানা রকম তৎপরতা থাকে, এবং মিয়ানমার থেকে এত 12 লাখ যদি 10 থেকে 12 লাখ রোহিঙ্গা, তার মধ্যে কে কোথায় কোন তৎপরতা করছে, পালিয়ে আসছে কীভাবে, মানে কি করছে, এবং তাদের বড় পুঁজি কিন্তু অস্ত্র আর মাদক। এই যে অবৈধভাবে অস্ত্র আসা, তার সাথে আমাদের এখানকার অবৈধ অস্ত্র যারা ব্যবহার করে, অস্ত্র ব্যবসায়ী যারা, তাদের সাথে একটা সম্পর্ক, মাদকের সাথে একটা সম্পর্ক, এবং এই সম্পর্কটা শুধু বেসামরিক লোক না, সামরিক লোকদের সঙ্গে। সুতরাং তারা সার্বিকভাবে বাংলাদেশ রাষ্ট্র কিন্তু একটা বিপদে এই মিয়ানমার নিয়ে। শুধু রোহিঙ্গা শরণার্থী নয়, তারা এখানে যে তৎপরতা চালাচ্ছে, তার মধ্যে তারা এখানে তাদের একটা অংশ এই আরাকান আর্মিকে সমর্থন করেছে, আর একটা অংশ তাদের দিকে ঠেলে, এবং মিয়ানমার সরকারের নীতি হচ্ছে তাদের দিকে ঠেলে দেওয়া, অর্থাৎ রোহিঙ্গাদের কোনোভাবেই জায়গা না দেওয়া। এখন এটা কিভাবে বাংলাদেশ সরকার একটা উদ্যোগ নিয়েছে একটা আন্তর্জাতিক সম্মেলন করার, সেখানে হয়তো আরও বিষয়টা আরও আসবে। আমরা মনে করি যে সরকার খুবই ধৈর্য বিচক্ষণতার সঙ্গে এটি মোকাবেলা করতে হবে, এবং মিয়ানমারের সাথে অন্তত রোহিঙ্গা শরণার্থীর প্রত্যাবাসনে আলাপ না হলেও কিন্তু এই যে তাদের এখানে তৎপরতা, এটা মিয়ানমারকে জানানো যে আমরা এখানে কি করছি, কতটা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। জি, অনেক ধন্যবাদ আলতাফ পারভেজ। যে আরেকটা প্রসঙ্গ, যেটা জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে এসে যেটা নতুন একটা আইডিয়া শেয়ার করেছেন, সেটা হলো যে মানবিক চ্যানেল হিসেবে ব্যবহার করার প্রসঙ্গ তুলেছেন বাংলাদেশকে, বিশেষ করে আরাকানে মানবিক সহায়তা পাঠানোর ক্ষেত্রে, মানে একটা করিডোর প্রসঙ্গ তুলেছেন। আপনি এই বিষয়ে লিখেছেন, তো এই যে বিষয়টা একটু ব্যাখ্যা করবেন, আসলে উনি কি বলতে চেয়েছেন, আর করিডোর দিলে কি প্রভাব পড়তে পারে? আসলে জাতিসংঘ মহাসচিব যে এলেন, এটা বাংলাদেশের দিক থেকে একটা সফলতা। সেটা হলো যে রোহিঙ্গা বিষয়টা আবার আন্তর্জাতিক পরিসরে বাড়তি একটু মনোযোগ পেল। ইউক্রেন যুদ্ধ এবং গাজার কারণে এটা গত 1-2 বছর বেশ পিছনে পড়ে গিয়েছিল, এত বড় একটা ঘটনা, কিন্তু জাতিসংঘ মহাসচিবের আসার মধ্যে দিয়ে এটা আবার একটু মনোযোগ পেল।
এটা হলো ঘটনার ইতিবাচক দিক। আর এর ভিতর নেতিবাচক দিক আমি বলবো যে এই জাতিসংঘ মহাসচিবের আসা এবং উপস্থিতি এবং পুরো অনুষ্ঠানটার মধ্যে একটু ধর্মীয় আবরণ যে দেওয়া হলো ইফতার ইত্যাদি, এইটা কৌশলগত দিক থেকে একটু ভুল এই কারণে মিয়ানমারে কিন্তু খুব বাস্তবতাহীনভাবেই মিয়ানমারের বামার জনগোষ্ঠী এবং কখনো কখনো আরাকানের রাখাইনরাও মনে করে রোহিঙ্গা সমস্যাটা বাংলাদেশ থেকে তাদের ওইখানে একটা বাঙালি মুসলমানদের আগ্রাসন ধর্মী সমস্যা। এটা একটা ভুলভাবে ওরা মনে করে, আসলে বাংলাদেশের দিক থেকে কখনোই এরকম কোনো ব্যাপার ছিল না। ফলে এই অনুষ্ঠানটার মধ্য দিয়ে ওই ভুল ধারণাটা কিন্তু কিছুটা সামান্য হলেও ন্যায্যতা পেতে পারে, এই একটা বিপদ আছে। আরেকটা হলো, আমি আসছি জাতিসংঘ মহাসচিবের কথায়, বাংলাদেশ একটা আন্তর্জাতিক সম্মেলন করারও চেষ্টা করছে, সেটা সম্ভবত কাতারে। ওইটাও আন্তর্জাতিক সম্মেলন খুবই দরকার, কিন্তু কাতারে এটা অনুষ্ঠানও আমি বলবো এক ধরনের ভুল বার্তা দিবে, কারণ কাতার একটা মধ্যপ্রাচ্যের মুসলিম প্রধান দেশ, এটা একটা অমুসলিম প্রধান দেশে হলে ভালো হয় এই সম্মেলনটা, তাহলে ওই বামারদের ওই প্রচারণাগুলা অত শক্তিশালী হবে না। এখন বামাররা এই ঢাকা জাতিসংঘ মহাসচিবের এই অনুষ্ঠানের বিষয় দেখাবে এবং কাতার সম্মেলনের বিষয়টা ওরা ওইভাবে তুলে ধরতে পারে। এবং জাতিসংঘ মহাসচিব এসে যে মানবিক চ্যানেল তথা করিডোরের কথা বললেন, এখানে প্রশ্ন দুটো, সেটা হলো এই করিডোরটা কি বর্মার সরকারের অনুমতি নিয়ে হবে, তাদের সম্মতিতে হবে না সম্মতি ছাড়া হবে। দ্বিতীয় প্রশ্ন হলো এটা আরাকান আর্মির সম্মতিতে হবে না আরাকান আর্মির সম্মতি ছাড়া হবে। যদি এটা বর্মার সরকারের অনুমোদনে বা সম্মতিতে হয়, সেটা তো বর্মার ভিতর দিয়ে হতে পারে মানবিক সহায়তা, এবং নৌপথেও হতে পারে, কারণ আরাকানের সাথে দীর্ঘ সমুদ্র উপকূল রয়েছে। তাহলে আমরা ধারণা করতে পারি এটা হয়তো উনি চাচ্ছেন যে বর্মা যদি অসম্মত হয়, তাহলে এটা বাংলাদেশকে করিডোর হিসাবে ব্যবহার করে এই মানবিক সহায়তা আরাকানে পাঠানো। সেক্ষেত্রে দুটো বিপজ্জনক বিষয় আছে। একটা হলো, যদি বর্মা অসম্মত হয়, তাহলে বর্মার বন্ধু চীনও এতে অসম্মত হবে, এবং সম্ভবত সেক্ষেত্রে ভারতও চাইবে না। তাহলে এরকম আঞ্চলিক এশিয়ার এই দুই পরাশক্তির অসম্মতিতে এরকম একটা চ্যানেল বাংলাদেশ দিবে কিনা বা দেওয়া ঠিক হবে কিনা। দ্বিতীয়ত, আপনি জানেন যে কোনো যুদ্ধ বিধ্বস্ত জায়গায় এরকম মানবিক সহায়তা আসলে পুরোপুরি মানবিক চরিত্রের থাকে না। যেমন বাংলাদেশের ভিতর দিয়ে যদি ওইখানে মানবিক সহায়তা যায়, এটা কার হাতে যায়? এটা নিশ্চিতভাবে এখন আরাকান আর্মির কাছে এটা হস্তান্তর করতে হবে। তাহলে এটা কি রোহিঙ্গারা আদৌ পাবে, তাদের হাতে পৌঁছবে কিনা? আবার আরাকান আর্মিকে মানবিক সহায়তা দেওয়া মানে একই সাথে তাকে সামরিকভাবেও শক্তিশালী করা। সেক্ষেত্রে বর্মার সেনাবাহিনী এটা ভালোভাবে নেবে না। তার মানে বাংলাদেশের এই মানবিক চ্যানেল তথা করিডোর সুবিধা বর্মার দিক থেকে আপত্তির কারণ হতে পারে, এবং বাংলাদেশ অপ্রয়োজনীয়ভাবে একটা দ্বিপাক্ষিক জটিলতায়, দ্বন্দ্বে, টানাপোড়েনে পড়ে যেতে পারে। এবং আমি আপনার একটা দৃষ্টি আকর্ষণ করব যে সম্প্রতি কিন্তু ট্রাম্প প্রশাসনের সাথে রাশিয়ার প্রশাসনের একটা সুসম্পর্ক আমরা দেখতে পাচ্ছি, এবং রাশিয়া কিন্তু মিয়ানমার তার খুব নিকটের বন্ধু, খুব ঘনিষ্ঠ বন্ধু। মিয়ানমারের সামরিক প্রশাসক কয়েকদিন আগে রাশিয়ার সাথে দ্বিপাক্ষিক অনেক চুক্তিও করেছেন, এবং সেটা আরাকানের পাশের এলাকায় ওরা ইপিজেডও করতে যাচ্ছে। এরকম একটা সময়ে ফলে এখানে আমেরিকা আসলে কি ভূমিকা সামনে হবে আরাকান প্রশ্নে বা বর্মা প্রশ্নে, এখন কিন্তু আবার নতুন করে একটা অপেক্ষা করার ব্যাপার হয়েছে। ফলে আমি বলবো যে করিডোর প্রশ্নটা বাংলাদেশের খুব সতর্কভাবে বিবেচনা করা উচিত। কিন্তু তিনি জাতিসংঘ মহাসচিব এই প্রসঙ্গটা কেন আনলেন? বিশেষ করে আমার মনের মধ্যে যে প্রশ্নটা জাগলো সেটা হলো, কখন মানবিক সাহায্য দেওয়ার দরকার হয়? অধিকাংশ রোহিঙ্গা তো এখানে, তার মানে এরা যখন ফেরত যাবে তখন কি এই করিডোরের বিষয়টা আসবে নাকি এখন কি? এখন যে কোনো রোহিঙ্গাদের ফেরত পাঠানো বা আরাকানে মানবিক সহায়তা যে কোনো বিষয়ে এখনকার বাস্তবতা আর 2017 সালের বাস্তবতা ভিন্ন। এখনকার বাস্তবতায় যা কিছুই এদিক থেকে করা হোক, আরাকান আর্মির সাথে আলাপ আলোচনা করে ওদের সম্মতিতে করতে হবে। এইটা হলো প্রথম শর্ত। দ্বিতীয়, সেটা হলো রোহিঙ্গা প্রশ্নে। দ্বিতীয়ত হলো যা কিছুই আমরা করি, দ্বিতীয়ত বর্মার সাথেও আলাপ আলোচনার ভিত্তিতে করতে হবে। এরকম কোনো পক্ষকে
কিন্তু এটা একটা কনফ্লিক্টিং হয়ে গেছে। ফলে বিষয়টা খুবই জটিল, এবং আমি বলবো এই কারণে আমি বলবো যে জাতিসংঘ মহাসচিবের এটা এই দিক থেকে অসময়োচিত বা রহস্যময় আমি বলবো। যখন 1 বছর আগে বাংলাদেশে একটা সরকার থাকা অবস্থায় উনি বলেননি, এবং কিছুদিন পরে বাংলাদেশে হয়তো একটা নির্বাচিত সরকার আসবে, তখনকার জন্য অপেক্ষা করেননি। এখন বাংলাদেশে যে সরকার রয়েছে, এটা যে অর্থে আমরা বলি না কেন, এটা তো একটা অনির্বাচিত সরকার। এরকম একটা সরকারের সাথে বর্মার সরকার বা আরাকান আর্মি আলাপ করতে রাজি হবে কিনা, সমঝোতায় আসতে রাজি হবে কিনা, নাকি ওরা অপেক্ষা করবে বাংলাদেশে নির্বাচিত সরকার আসা পর্যন্ত, আমি বলবো দ্বিতীয়টাই ওরা করবে, অনুমান করা যায়। সেক্ষেত্রে এই জাতিসংঘ মহাসচিবের এটা আমার তো মনে হয় যে বাংলাদেশের এখনকার সময়ে অতি সতর্কতার সাথে বিবেচনা করা উচিত। সোহরাব হাসান, আপনি কিভাবে দেখেন বিষয়টা? তো আপনি বলতেছেন আসলে এটা একটা জটিল বিষয়, বিশেষ করে এখন আরাকান আর্মি যেহেতু এই এলাকা তাদের প্রায় 80% বোধহয় দখলে, 80-90%। তার মানে এরা তো সহসা এই এলাকা তো ছাড়বে না, এবং অথরিটি হলো মিয়ানমার। দুই পক্ষের সাথেই তো আসলে আলোচনা করা, এবং এটা অনেক কূটনৈতিক কৌশলের বিষয় আছে, এবং আপনি একটা ইঙ্গিতও দিয়েছেন যে সেখানে চীনের স্বার্থ আছে, ভারতের স্বার্থ আছে, তারা কিন্তু তাদের স্বার্থটা আগে দেখবে। তো এখন বাংলাদেশের জন্য তো একটা বড় জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। জটিল এবং কঠিন পরিস্থিতি। আমি আলতাফ ভাইয়ের সঙ্গে যেটা যোগ করতে চাই সেটা হচ্ছে করিডোরের বিষয়টা কিন্তু এর আগেও আমাদের সাবেক প্রধানমন্ত্রী জাতিসংঘে কয়েকবারের ভাষণেও কিন্তু এই করিডোরের ব্যাপারটা এসেছে। সেটা হচ্ছে রোহিঙ্গারা ফেরত যাবে, এমন একটা জোন করা হবে, এমন একটা এলাকা করা হবে যেখানে তাদের উপর আক্রমণ করা হবে না, যদি যুদ্ধ অবস্থা চলা সত্ত্বেও ওই এলাকাটা নিরস্ত্রীকরণ থাকবে। এটাই হচ্ছে বলতে চেয়েছে যে এখন এটা আরও জটিল বা আরও প্রাসঙ্গিক এই কারণে বলছে যে আরাকান আর্মি একটা পক্ষ, মিয়ানমার সরকার একটা পক্ষ, রোহিঙ্গা শরণার্থী একটা পক্ষ। রোহিঙ্গা শরণার্থীরা নিরস্ত্র, আর ওই দুটো পক্ষ অস্ত্রধারী। সুতরাং তারা যদি রাজি হয় যে এরকম একটা রোহিঙ্গাদের জন্য সুযোগ তৈরি করা, তাহলেই এটা হতে পারে। এবং সেক্ষেত্রে বাংলাদেশ অবশ্যই সতর্কতার সাথে এগোতে হবে, বা আদৌ এটাই সদিচ্ছা বা শুভ ইচ্ছা, কিন্তু এটা বাস্তবতা কতটা আছে। সেখানে যদি আরাকান আর্মির আধিপত্য না থাকতো তাহলে মিয়ানমার সরকারের সাথে এটা করা যেত। আর আরাকান আর্মির সাথে কোনো রকম ডিল করা বা কোনো রকম আমরা বোঝাপড়া করলে সেটা তো মিয়ানমার সরকার ভালোভাবে নেবে না, বরং সেটা বাধা দেবে না, শুধু সেটা বানচাল করার চেষ্টা করবে। বেশ মানে এখন ভূকূটনীতিতে বাংলাদেশকে খুবই সতর্কতার সাথে যেতে হবে। এবং আমি তো মনে করি যে ভারত এবং চীন, বিশেষ করে চীনকে আস্থায় না এনে এই মিয়ানমার সমস্যার সমাধান। আলতাফ পারভেজ, সোহরাব ভাই তো এই যে একটা জটিল পরিস্থিতি প্রসঙ্গ বলছিলেন, এ বিষয়ে যদি আপনি কিছু অ্যাড করতে চান সেটা একটু করবেন, তারপর অন্য প্রসঙ্গে যাব। মানে এই যে সোহরাব হাসান যে জটিলতার কথা বললেন, এই জটিলতা কত গভীর আসলে। বাংলাদেশ বা রোহিঙ্গা প্রতিনিধি বা আরাকান আর্মি, চীন, রাশিয়া, জাতিসংঘই বসলেও এই সমস্যাটার সহজে সমাধান হবে না আমি বলতে চাই। সেটা এই কারণে, আমরা যদি আরাকানে যাই, আরাকানের সমাজ জীবনে যাই, রাখাইন সমাজে, সেখানে রোহিঙ্গাদের সাথে রাখাইনদের যে মিসট্রাস্ট দীর্ঘদিনের, সেই 1940 থেকে এখানে বড় বড় অনেকগুলো দাঙ্গা হচ্ছে। এই দুই সম্প্রদায়কে যদি এক জায়গায় রাখতে হয়, তাদের ভিতর যে আন্তঃসম্পর্কটা দরকার সেইটা বিকশিত করাও একটা বিগ চ্যালেঞ্জ। বিষয়টা এই আন্তর্জাতিক শক্তিগুলি সম্মত হলো, আরাকান আর্মি সম্মত হলো বা বার্মা আর্মি সম্মত হলো, বাংলাদেশ সরকার সম্মত হলো, রোহিঙ্গারা গেল এবং শান্তিপূর্ণভাবে থাকতে শুরু করলো। ব্যাপারটা কিন্তু এরকমও হবে না। ফলে এখানে সিভিল সোসাইটি লেভেলে রোহিঙ্গা সমাজের প্রতিনিধিদের সাথে রাখাইন সমাজের প্রতিনিধিদের আলাপ আলোচনার ব্যাপার আছে। এবং এই যে সম্প্রতি আরাকান আর্মির সাথে বর্মার আর্মির যুদ্ধ হচ্ছে, এখনও যেটা চলছে, সেখানে রোহিঙ্গারা কিন্তু হঠাৎ করে বর্মার আর্মির সহযোগী সংগঠন হিসেবে কাজ করেছে। ফলে মিসট্রাস্টটা কিন্তু আরও বেড়ে গেছে। ফলে এই মিসট্রাস্ট না কমিয়ে সেখানে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন আসলে কঠিন। এটি আমি বলতে চাই। আচ্ছা, আপনার কাছে আবার আসবে, তাহলে অন্য একটা প্রসঙ্গে আসি সোহরাব হাসান। সেটা হলো যেটা আশঙ্কার এবং বেশ সমালোচনার জন্ম দিয়েছে, তুলসী গাবার্ড,
যিনি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান, ভারতে এসে তিনি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে কথা বলেছেন। যেভাবে বলেছেন সেটা অনেকে বলছেন যে মোদির পালে হাওয়া দিলেন তুলসী। আপনি কিভাবে দেখেন? না, এটি তো বাংলাদেশের জন্য বাংলাদেশকে অনেকটাই কি বলবো যে বেকায়দায় ফেলার একটা চেষ্টা। বাংলাদেশের সম্পর্কে যুক্তরাষ্ট্রের কোনো অভিযোগ থাকলে, কোনো বক্তব্য থাকলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেই, কূটনৈতিক মাধ্যমেই কিন্তু সেটা করার কথা। আর সাধারণত আমরা কূটনীতিতে তৃতীয় পক্ষের নাম নেওয়া হয় না। ভারতে এসেছে মার্কিন গোয়েন্দা প্রধান, ভারতের সাথে ভারতের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় হলেও যে তাহলে কিন্তু বলার কথা, সাধারণত কূটনীতিতে এটা বলা হয় যে তৃতীয় পক্ষ বা ভারত ক্ষতিগ্রস্ত হয় কোনো পক্ষ দ্বারা, সেটি তারা মেনে নেবে না বা তার সে ব্যাপারে তাদের উদ্বেগ জানাতে পারে। সরাসরি বাংলাদেশের দুটো কথা বলছে। এক হচ্ছে প্রধানত এখানে সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছে, আর দ্বিতীয় কথা বলেছে যে এখানে জঙ্গিবাদের, ইসলামী জঙ্গিবাদের উত্থান ঘটছে। প্রথমত বাংলাদেশ খুব তড়িৎ এটার জবাব দিয়েছে, তা প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং অস্বীকার করেছে। কিন্তু সেটা ভারতে অবস্থানকালে এই বার্তাটা এক ধরনের অস্বস্তি তৈরি করেছে কিন্তু। এবং যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের বাংলাদেশ নীতির ক্ষেত্রে এটি প্রভাব যদি ফেলে সত্যি তাহলে কিন্তু আমাদের উদ্বেগের যথেষ্ট কারণ আছে। এটি শুরু থেকেই তো যে মোদির একটা প্রভাব মার্কিন এই ট্রাম্প প্রশাসনে আছে। যদিও তিনি যখন ওয়াশিংটনে গেলেন সেই বৈঠক থেকে কিন্তু সেটা খুব স্পষ্ট হয়নি তখন। এবং এক ধরনের ট্রাম্প কিন্তু বাংলাদেশের যে সাম্প্রতিক গত বছর যে ছাত্র গণ অভ্যুত্থান বা এর পিছনে ডিপ স্টেট বা নেপথ্য শক্তির কথা পুরো সরাসরি অস্বীকার করেছেন। আবার একই সঙ্গে বলেছেন, মানে অনেকদিন হাস্যকর, একই সঙ্গে বলেছেন এই ব্যাপারে মিস্টার প্রধানমন্ত্রী দীর্ঘদিন কাজ করেছেন, মানে এখন দীর্ঘদিন কাজ করেছেন, এখন তার উপরে এটা ছেড়ে দিলেন না, এটা দায় এড়ালেন, মানে এটা এক ধরনের খোঁচা দিয়েছে। এটা তো মানে খোঁচা দিয়েছে এখন তো মনে হচ্ছে যে খোঁচা নয়, খোঁচাটার পিছনে রহস্য ছিল। এবং যেটি তুলসী গাবার্টের কথায় হয়েছে। এখন বাংলাদেশ প্রতিক্রিয়া দেন, আমার মনে হয় যে বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা চাওয়া এবং নিজের পক্ষ থেকে ব্যাখ্যা যে কোথায় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যদিও বলা হয়েছে যে আপনারা আসুন দেখুন, হ্যাঁ, তা এটা তো আনুষ্ঠানিক ভাষা। কিন্তু আরেকটি হচ্ছে যে কূটনৈতিক সম্পর্কটা যে ভুল বোঝাবুঝি যদি থেকে থাকে বা তারা একটা অযাচিত মানে অন্যায় যদি অভিযোগও করে থাকে, সেটা কিভাবে খণ্ডন করা যায়, সেটা খণ্ডন করতে হবে। এখানে যে মৌলবাদী বা জঙ্গিবাদী শক্তির যে প্রতাপ নাই, তাদের যে শক্তি, মানে তারা যে যা চাইলেই সেটা করতে পারে না। আর এখানে যে সব ধর্মের, সব বর্ণের, সব জাতিগোষ্ঠীর মানুষের সমান অধিকার আছে, আর সেটি একটা হচ্ছে যে স্পষ্টভাবে বলা। দ্বিতীয় হচ্ছে যে এটি সমাজে সেটা প্রতিষ্ঠা করা, যাতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা, আমরা তো এর পাশাপাশি দেখি যে সংখ্যালঘুদের উপর বা ভিন্ন মতাবলম্বীদের উপর রাজনৈতিক মতপার্থক্যটা বাদই দিলাম, যে ধরুন মাজারে হামলা বা ভিন্ন ধর্মের মানুষের অনুষ্ঠান আদিতে হামলা বা বাধা দেওয়া, এমনকি নারীর পোশাক নিয়ে কথা বলা, এক্ষেত্রে আমার মনে হয় সরকারের একটা শক্ত অবস্থান নেওয়া উচিত, যে যারা এটা করেছে তাদের মধ্যে ব্যবস্থা নিয়ে। অনেক ধন্যবাদ। আলতাফ পারভেজ, যে বিষয়টা আপনার কাছে জানতে চাইব, বিশেষ করে তুলসী গাবার্টকে তো আমরা যেটা দেখেছি, ওনাকে যখনই নমিনেশনের প্রসঙ্গ আসছে তখনই কিন্তু অনেক সমালোচনা জন্ম দিয়েছে। আমরা এর আগে তো উনি এসেছিলেন, উনি কিন্তু মন্দিরে গিয়েছেন, উনি যখন এসেছেন তুলসীর মালা নিয়ে এসেছেন মোদির জন্য, মোদি তাকে গঙ্গা জল দিয়েছে। কিন্তু এই প্রসঙ্গগুলো আমি আপনাকে বলছি এই কারণে যে মোদির যে হিন্দুয়ানি চিন্তাভাবনা বা হিন্দুত্ববাদের যে চিন্তাভাবনা এবং তার যে বাংলাদেশকে দেখার যে দৃষ্টি, তুলসী গাবার্টের সেই দৃষ্টি একটা মানে সামঞ্জস্য দেখা যাচ্ছে। কিন্তু সেটা ইন্ডিয়ান প্রতিনিধি না, সে তো মার্কিন প্রশাসনের কর্মকর্তা না। কিন্তু এখানে আমরা যদি প্রশাসনিকভাবে দেখি, এরকম মনে হতে পারে যে একজন যুক্তরাষ্ট্রের কর্মকর্তা ভারতে যে এটা বলছে, কিন্তু আদর্শের জায়গায় যদি আমরা দেখি, ট্রাম্প
প্রশাসনের যে আদর্শ, তুলসীর যে আদর্শ, আরএসএস এর যে আদর্শ, এবং আমি আরো মিলাতে চাই ইউরোপ জুড়ে যে দক্ষিণপন্থী আদর্শের যে এখন নির্বাচনী জয় জয়কার, এবং মোদী প্রশাসনের সাথে ইসরায়েলের প্রশাসনের জয় জয়কার, এই আদর্শগুলো সারা পৃথিবীব্যাপী এখন দক্ষিণপন্থী আদর্শের একটা জয় জয়কার চলছে, এবং এদের অবস্থান কিন্তু একই জায়গায়। আদর্শিকভাবে এরা মানে একই ধরনের চিন্তা করে, এদের জন্য চিন্তার প্রকাশটা একই ধরনের। এটা হলো একটা দিক। মানে যে তুলসী এসে যে সৌরভ ভাই যেটা বললেন যে এটা ঠিক হয়নি, উনি ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে বলছেন, একজন প্রশাসনিক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে উনি এটা বলতে পারেন না, কিন্তু আমি বলবো ওই একই আদর্শের আসলে প্রদর্শনী এটা। আরএসএস এভাবেই দেখে বাংলাদেশকে। বাংলাদেশে যে গত 6-7 মাসে গণঅভ্যুত্থানের পর সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা হয়নি তা কিন্তু নয়, কিছু হয়েছে রাজনৈতিক কারণে, আর কিছু আসলে সংখ্যালঘু হিসেবেই তারা নির্যাতিত হয়েছে হয়েছে। এখন আমাদের দিক থেকে আমাদের সরকারকে স্পষ্ট করে বলা উচিত, শুধুমাত্র প্রতিক্রিয়া ব্যক্ত করে যে না কিছু হয়নি, এটা ভুল তথ্য, এসে দেখে যাওয়া উচিত। আমার মনে হয় আরও স্বচ্ছভাবে বলা উচিত যে কোথায় কি কি ঘটনা ঘটেছে, কি কোন কারণে ঘটেছে, এবং এইসব ক্ষেত্রে সরকার শুধু না বলে আমি বলবো বিশ্বাসযোগ্য নিরপেক্ষ সিভিল সোসাইটিকে দিয়ে বিষয়টা বলানো উচিত। এবং আমি একটা দুঃখজনক বাস্তবতার কথা বলবো, দেখুন গণঅভ্যুত্থান যখন হয় জুলাই আগস্টে, ভারতের বহু শহরে, পশ্চিমবঙ্গে তো বটেই, বহু মানুষ এই গণঅভ্যুত্থানের সমর্থনে রাস্তায় দাঁড়িয়েছিল, মিছিল করেছে, দিনের পর দিন মিটিং করেছে। তাহলে এখন কেন ভারতীয় সমাজে বাংলাদেশের গণঅভ্যুত্থান নিয়ে বা এখনকার কার্যক্রম নিয়ে ভুল বার্তা যাচ্ছে, যেগুলোকে আমরা বলছি সত্য নয়? তাহলে আমাদের একটা কূটনীতিক একটা গাফিলতির ব্যাপার ঘটেছে। গণঅভ্যুত্থানের পর আমাদের এখান থেকে তো আমরা একটা প্রতিনিধি দল ভারতে পাঠাতে পারতাম, যারা বলতে পারতো যে আমাদের এখানে কি ঘটছে, কি ঘটাতে চাই, এই অভ্যুত্থানের প্রত্যাশা কি, আমরা কি ধরনের বাংলাদেশ চাই। ফলে এই কাজগুলো কিন্তু আমাদের এখানে হয়নি, শুধু আমরা ওইখানে একটা কথা বলা হয়েছে, আমরা প্রতিক্রিয়া ব্যক্ত করেছি। এটা খুব পুরনো ধাঁচের কূটনীতি, পুরনো ধাঁচের স্টাইল। আমাদের এখান থেকে এখনই একটা, আমি বলবো সরকারি একটা বেসরকারি প্রতিনিধি দল ভারতের বিভিন্ন জায়গায় পাঠাতে পারে, পাঠানোটা জরুরি, এবং আমি বলবো পশ্চিমবঙ্গের নির্বাচনের আগেই এটা পাঠানো উচিত। কারণ আরএসএস পশ্চিমবঙ্গে অনেক ধরনের ভুল বার্তা ছড়াচ্ছে বাংলাদেশ সম্পর্কে, এবং তুলসীর ওইটাও ওই কারণে এখানে একটা সেই সাথে তো জ্বালানি সরবরাহ। ওদের গদি মিডিয়া বলতে যেটা বোঝায়, গদি মিডিয়া তো এখনো সেই প্রপাগান্ডা চালিয়ে। এখন তাহলে এই প্রপাগান্ডা আমরা মোকাবেলা করব কিভাবে? আমাদের মোকাবেলা করতে হবে যে আসলে এখানে যা ঘটেছে সেটা স্বচ্ছভাবে তুলে ধরা, দেখানো যে ওরা যা বলছে আর বাস্তবতার ভিতর ব্যবধান আছে। দ্বিতীয়ত এখান থেকে একটা প্রতিনিধি দল যাওয়া উচিত, এবং সেটা সরকারি না, আমি বলবো সেটা বেসরকারি প্রতিনিধি দল, যারা এইসব বিষয়ে কাজ করছে, যাদের লেখা গবেষণা রিপোর্টের বিশ্বাসযোগ্য ভিত্তি আছে, গত 30-40 বছর ধরে এরকম ব্যক্তি তো আমাদের এখানে রয়েছে, তাদেরকে আমাদের সরকারের পাঠানো উচিত, ওইখানে কথা বলা উচিত, সেখান থেকে প্রতিনিধি দলকে ওইখানে আমন্ত্রণ জানানো উচিত, মাঠ পর্যায়ে দেখতে দেওয়া উচিত। ফলে এই যে বিচার যে জটিলতা, এটা আরো সহজ করে দেওয়া উচিত। আমাদের বাংলাদেশের থেকে বিচার তো জটিল না, আমি বলবো যদি আমরা কোনো সাংবাদিককে আসতে নিরুৎসাহিত করি বা ওরা করে, এই দুই পক্ষেই এটা কিন্তু অন্তর্বর্তী সরকারের যে প্রেস উইং সেখান থেকে পরিষ্কার করে বলেছে যদি আপনারা চান আমরা প্রয়োজনে 1 ঘন্টার মধ্যে বিচার, খুবই ভালো, 1 ঘন্টার মধ্যে বিচার দিব, আপনারা আসেন দেখেন। এটা এখান থেকে কিন্তু তাদেরকে এবং ফর্মালি বলা হচ্ছে যে ভারতের থেকে সাংবাদিকদের এখানে এসে দেখেন আপনারা কি হয়েছে। সৌরভ হাসান, আপনি এই বিষয়ে আপনার মন্তব্য চাইবো। সেটা হলো যে এই যে বিশেষ করে আপনি বলছেন যে তুলসী যে বক্তব্য সেটা তো আসলে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই, এবং এই কেন্দ্র করে তো গদি মিডিয়ার যে প্রপাগান্ডা, একটা প্রস্তাব তো আলতাফ পারভেজ দিয়েছেন। আপনি সাংবাদিক হিসাবে আর কি বলবেন যে এখানে এই গদি মিডিয়ার প্রপাগান্ডা সোশ্যাল মিডিয়ায় এত বেশি হচ্ছে যে সেটা তো মানুষকে তো একজন করে তো বলা যায় না যে এটা সত্যি না। না, এক হচ্ছে যে প্রস্তাবটা খুবই ভালো, যেখান থেকে নাগরিক সমাজের পক্ষ থেকে বা থিঙ্ক ট্যাঙ্ক বলতে যারা বুঝি যে বিশেষজ্ঞ বা যে এসব নিয়ে কাজ করে, সাবেক কূটনীতিক হতে পারে, যে তারা ওখানে যে তাদের যে কাউন্টার পার্ট ওখানকার যে নাগরিক সমাজকে বোঝানো। কিন্তু প্রশ্ন হলো এখন যে দুই দেশের মধ্যকার সম্পর্ক, তাতে এরকম একটা প্রতিনিধি দলকে তারা গ্রহণ করবে কিনা, আর সেক্ষেত্রে বাংলাদেশ চেষ্টা করে দেখতে পারে। যদি গ্রহণ করে সেটা একটা কাজে দেবে, না গ্রহণ করলে গ্রহণ না করার কারণটা কি সেটা জানা। এক ধরনের তো তারা নিরাপত্তার কথা বলে, তারা এখানে সংখ্যালঘুদের
উপর নানা রকম হয়রানি বা এই ধরনের একটা মানে সম্পর্কটা স্বাভাবিক হলে আলাপ আলোচনার মধ্য দিয়েই কিন্তু এই সমস্যাটা দ্রুত সমাধান করা যেত। আর 7 মাসের বেশি সময় পার হয়েছে। ব্যবসা বাণিজ্য মানে যেটি মিয়ানমারের রাখাইনদের ক্ষেত্রে বলা হলো, একই কথা কিন্তু বাংলাদেশের প্রতিবেশী পশ্চিমবঙ্গ, ত্রিপুরা বা আসাম এর ক্ষেত্রেও প্রযোজ্য। কারণ তাদের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য কিন্তু বাংলাদেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্যের এবং জনজীবনের সঙ্গে অনেকটাই নির্ভরশীল। যেমন তারা মেডিকেল ভিসা তাও খুবই সীমিত পর্যায়ে, এবং আগে হাজার হাজার মানুষ চিকিৎসার জন্য যেতেন, এখন কিন্তু যেতে পারছেন না। ভ্রমণের তো কথাই নেই, টুরিস্ট ভিসা দেওয়া হচ্ছে না। এখন এটি কূটনৈতিক পর্যায়ে কিভাবে করতে পারবে, সেখানে একমাত্র প্রধান উপদেষ্টা ভরসা। তার যে আন্তর্জাতিক ভাবমূর্তি আছে, সেই শুভেচ্ছা বা তার সদিচ্ছাটা ব্যবহার করে ভারতের সাথে, এবং তিনি নানা সময় বলছেন যে ভারতের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই বা আমরা সুসম্পর্ক চাই। কারণ দুই প্রতিবেশী দেশ, এক হচ্ছে দুই প্রতিবেশী দেশ, এবং মোহাম্মদ ইউনূস অনেক আগে এটি সম্ভবত গণফোরামের যাত্রা শুরু হয়, সেই বক্তৃতায় তিনি বলেছিলেন যে আমাদের দুই বৃহৎ প্রতিবেশীর যে অর্থাৎ দুই বৃহৎ অর্থনীতি থেকে বাংলাদেশ লাভবান হতে পারে, ভারত এবং চীন। চীনের সাথে বাংলাদেশ সম্পর্ক ভালো হচ্ছে আশা করি প্রধান উপদেষ্টা যাওয়ার ক্ষেত্রে। এখন প্রধান উপদেষ্টার যদি কোনো সফরের নাগরিক সমাজের সফরের আগে আমি মনে করি এটা যদি সম্ভব হয়, এবং প্রধান উপদেষ্টা তো করেছেন, আগ্রহ প্রকাশ করেছেন, সেটা ভারত মেনে নেবে কিনা, মানে আগ্রহ দেখাবে কিনা, এটি অথবা তৃতীয় কোনো দেশ এখানে ভূমিকা রাখতে পারে কিনা। একটা দেশই পারত, কিন্তু তার এই তুলসী গাবার্ডের পরে এটা মনে হচ্ছে বোধহয় তারা করবে কিনা। যে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের বন্ধু, ভারতের বন্ধু, ইউরোপীয় দেশ, কোনো প্রভাবশালী দেশ কিন্তু এক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। এমনকি মধ্যপ্রাচ্যের দেশও, মধ্যপ্রাচ্যের অনেক দেশের সাথে সৌদি আরব সহ ভারতের সম্পর্ক খুব ভালো। আর যে বিষয়টা বলছিলাম যে মিয়ানমারের ক্ষেত্রে সৌদি আরব একটা ভূমিকা রাখতে পারে, কারণ সেখানেও সৌদি আরবে কিন্তু বেশ উল্লেখযোগ্য সংখ্যক রোহিঙ্গা আছে। বিপুল, আমরা অন্য একটা প্রসঙ্গে আসি, তারপরে সেটা হলো আমি এই প্রসঙ্গে একটু যুক্ত করতে চাই। সেটা হলো বাংলাদেশের আসলে শুধু প্রতিক্রিয়া ব্যক্ত করে বসে থাকা উচিত না, কারণ পশ্চিমবঙ্গে আগামী বছর শুরুতে নির্বাচন, আসামে বিজেপি ক্ষমতায়, ত্রিপুরায় বিজেপি ক্ষমতায়, এবং পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির অবস্থা বেশি ভালো নয়। ফলে এখানে আরএসএস এর বিজয়ের সম্ভাবনা আছে। আমি এখানে আরএসএস কথাটা ব্যবহার করতে চাই, এবং আরএসএস এর নির্বাচনী প্রচারে বাংলাদেশে একটা প্রসঙ্গ হয়ে উঠতে পারে। এটা যাতে, এবং এটা উঠলে এটা পশ্চিমবঙ্গের জন্য খুব বেশি ভালো হবে না। ফলে এরকম অবস্থায় বাংলাদেশের প্রকৃত অবস্থা জানানোর জন্য পশ্চিমবঙ্গের সিভিল সোসাইটিকেও আমাদের এখানে আমন্ত্রণ জানানোর সুযোগ আছে, এবং সেটা দ্রুত প্রয়োজন। অনেক ধন্যবাদ। অন্য একটা প্রসঙ্গ, সেটা হলো গাজায় আবারও যে ইসরায়েলি বর্বরতা শুরু হয়েছে। 2 দিনে প্রায় 1000 ফিলিস্তিনি নিহত হয়েছে, এবং এরা তো এর আগে কতজন হত্যার পর হত্যা তো করেই যাচ্ছে। কিন্তু একটা বিষয় যেটা একসময় বাংলাদেশে যখন এই গাজায় বা ফিলিস্তিনিদের হত্যা করা হতো, এখানে কিন্তু অনেক মিছিল মিটিং হতো। ইদানিং আর হয় না। যদি এই ঘটনার পরে গতকাল দেখেছি কারা তৌহিদুল জনতা নামে একটা মিছিল করেছে, কিন্তু আগে কিন্তু অনেক বেশি হতো। আমরা কেন আস্তে আস্তে এটার প্রতি এই এত হয়ে গেলাম, নির্মম? এটা আপনি ঠিকই বলেছেন। আমি কালকে আমার সোশ্যাল মিডিয়ায় আমি নিজেও একটু লিখেছি যে গাজার এই ঘটনার তো আসলে নেওয়া যায় না। এত বর্বরতা পৃথিবীতে, এই 2025-এ এসে পৃথিবীতে একদিনে 500 শিশু, আমি বলবো এখন শিশুই তো মারা যাচ্ছে। এখন আপনি বোধহয় গাজায় বয়স্ক মানুষ দুর্লভ হয়ে যাচ্ছে। এরকম এক বর্বরতায় পৃথিবী প্রায় নীরব, কিছুই হচ্ছে না, কিছুতেই থামানো যাচ্ছে না, মুখ খুলছে না। আচ্ছা, আমাদের দেশে বলি, আমাদের দেশে একসময় প্যালেস্টাইনিদের সংগ্রামে আমরা এত সক্রিয় ছিলাম যে তাদের এখানে বাংলাদেশের তরুণরা যুদ্ধ করতেও গিয়েছিল লেবাননে, এবং প্যালেস্টাইনিরা আমাদের মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণও নিয়েছে ফরম্যান। ফলে এরকম বাংলাদেশের রক্ত প্যালেস্টাইনের মাতৃভূমির জন্য ওই রক্ত দিয়েছে, সেই রক্ত মিশে আছে লেবাননে এবং বিভিন্ন জায়গায়। সেরকম বাংলাদেশ একসাথে দাঁড়িয়ে এখন প্রতিবাদ করা উচিত। আমি বলবো সরকারি একটা দিন অন্তত ঘোষণা করা উচিত যে সরকারিভাবে
সরকারি মানুষ, বেসরকারি মানুষ, নাগরিক সমাজের প্রতিনিধি সবাই মিলে একদিন প্রতিবাদ জানানো উচিত। গাজাবাসীর সংহতি জানিয়ে একটা সমাবেশ করা উচিত, মানে অনেক কিছু করা উচিত। এতে হয়তো আমরা গাজার মানুষের দুঃখ কমাতে পারছি না, বা যুক্তরাষ্ট্র ইসরায়েলকেও থামাতে পারবো না এতে, কিন্তু নিজেদের গ্লানি, নিজেদের যে অপরাধ বোধ, কিছু না করতে পারার যে বেদনা, সেইটা থেকে আমরা মুক্তি পেতে পারি। এবং আমাদের সংবিধানেও কিন্তু আছে বিশ্বের নিপীড়িত মানুষের, মুক্তিকামী মানুষের পাশে দাঁড়ানোর কিন্তু আমাদের একটা সাংবিধানিক অঙ্গীকার আছে মুক্তিযুদ্ধের পরে। এবং ইয়াসির আরাফাতের আমলে উনি অনেকবার এখানে এসেছেন, আমাদের শাসকরা ওনাকে বিপুলভাবে বরণ করে নিয়েছিল, এবং আমাদের এখান থেকে তরুণরা যাতে সহজে যেতে পারে যুদ্ধ করতে বা ওই সংগ্রামে, সেই